এক বছর তো কাটলো, 1 বছর 1 দিন। তা লাল স্বাধীনতার পক্ষে যারা ফেসবুক লাল করে ফেলেছিলেন, মাথায় লাল ফেট্টি লাগিয়ে, সূর্যের রং লাগানো লাল ফেট্টি লাগিয়ে যারা রাস্তায় নেমে কোটা না মেধা, কোটা না মেধা বলে চিৎকার চেঁচামেচি করে মিছিল করেছিলেন, আজ 1 বছর বাদ 2 বছর বাদে তারা কেমন আছেন আমি সেটাই জানতে চাই। এখন দেশের অবস্থা তো খুব খারাপ। স্বৈরাচার চলে যাওয়ার পর এখন দেশে গ্যাস নেই, বিদ্যুৎ নেই, বিদ্যুতের অভাবে, গ্যাসের অভাবে কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, কয়েক লাখ শ্রমিক বেকার হয়ে গেছে। 1 লাখ শ্রমিক তো এই কয়েকদিনের মধ্যে সমস্ত লে অফ হয়ে গেছে। শুনছি নাকি হাঁড়ি চড়ছে না, 1 ফোঁটা গ্যাস পাওয়া যাচ্ছে না। গ্রামের কথা ছেড়ে দিন, খোদ ঢাকা শহরে একটা সিএনজির দেখা মিলছে না। তাহলে স্বৈরাচার কি করেছিল? স্বৈরাচার কি আপনাদের দেশে এই অহাল করেছিলেন? যিনি স্বৈরাচার ছিলেন তিনি থাকাকালীন কিন্তু আপনাদের গায়ে কিন্তু হাওয়া বাতাস লাগেনি, উল্টোটা বললাম, হাওয়া বাতাস লাগিয়ে ঘুরে বেরিয়েছেন। আর আপনারা ভেতরে ভেতরে ষড়যন্ত্রের শরিক হয়েছেন। ষড়যন্ত্রের যিনি কারিগর মোহাম্মদ ইউনূস এবং তার পারিষদবর্গ, তারা তো দেদার ঝেড়েছে, দেশকে রসাতলে পাঠিয়েছেন। স্বয়ং মোহাম্মদ ইউনূস যদি প্রধান উপদেষ্টা, তিনি যদি নিজের আখের গোছাতে ব্যস্ত থাকেন, তাহলে তার পারিষদবর্গ কি করবে? পারিষদবর্গ যে যার আখের গুছিয়েছেন। এখন আখের গোছাতে গোছাতে এমন অবস্থা যে আপনাদের স্ক্রু টাইট হয়ে গেছে। তাই বলছি 2 বছর বাদে আপনারা কেমন আছেন। আগে যখন আমি 5ই আগস্ট 2024-এর পর যখন ভিডিওগুলো করতাম এই ইউনূসকে গালাগালি করে, তখন আমাকে চূড়ান্ত গালাগালি করা হতো এবং লেখা হতো 1000 বছর হায়াত পাক। এখন হায়াতের দল কিন্তু সব চলে গেছে, হায় হায় করতে করতে চলে গেছে। যারা কোটা না মেধা, কোটা না মেধা বলে যারা মিছিল করেছিল, মেধা সব চলে গেছে জেলে, আর কোটারা সব চাকরি পেয়ে ঢুকে গেছে যে যার সস্থানে। এই তো হাল হকিকত। আমি শুধু মনে করে দিচ্ছি, আপনারা তো ভুলে যান এই 5 থেকে 10 অব্দি যত কারখানা ভেঙেছেন, আপনারা আগুন লাগিয়েছেন। আমি কিন্তু তখনই ভিডিওতে বলেছিলাম যে কাজটা আপনারা করছেন তাতে আপনাদের ঘরে আগুন জ্বলবে না, আপনাদের দেশে বেকার বাড়বে, কর্মসংস্থান থাকবে না, বেকারে দেশ ভরে যাবে, মূল্যবৃদ্ধি ঠেকানো যাবে না। আজকে শুনলাম কাঁচা লঙ্কার দাম নাকি 400 টাকা হয়ে গেছে, আরো বাড়বে। এখন আবার নাকি ভারতের কথা মনে পড়েছে, ভারত থেকে কাঁচা লঙ্কা আমদানি হবে। কালকে আমি দিল্লি ছিলাম, একজনের সঙ্গে দেখা করতে গেছিলাম। কালকে সকালের ফ্লাইটে গেছি, রাতের ফ্লাইটে চলে এসেছি। আমি এভাবে বলিয়ে দিয়েছিলাম যে আমার ভিডিও টাইম লাইনে থাকবে, ঠিকঠাক সময় বেরিয়ে যাবে। দেখলাম ঠিকঠাক সময় বেরিয়েছে। তো তাকে আমি বলে এসেছি, তিনি সরকারেরই একজন উচ্চ পদস্থ আমলা, তাকে বলে এসেছি এবার যেন নুন পর্যন্ত না যায়। আমি জানি না আমার বলাতে যে কোনো কাজ হবে এ কথা তো আমি দাবি করতে পারি না, কিন্তু আমি আমার পরামর্শটুকু শুধু তাদেরকে দিয়ে এসেছি।
নুন, তেল, ডিজেল, কাঁচা লঙ্কা, এই যে গতবারে যে ডিজেল দিল, আমি তখন তীব্র প্রতিবাদ করেছিলাম। আর এবারে গিয়ে দেখা করে বলে এসছি, দপ্তরে দপ্তরে দেখা করে বলে এসছি, যাতে একটা জিনিসও না যায়। আমরা তো টাকা দিয়ে কিনি, তা টাকা দিয়ে কেন? গতকালের ভিডিওটা আপনারা মর্মার্থটা বুঝতে পারলেন না, যে এফএটিএফ এ পড়ার অর্থটা কি। আপনারা কেউ দেখলেন না ভিডিওটা। এফএটিএফ এ পড়ার অর্থ হচ্ছে যে আপনার ডলারটা কাগজে পরিণত হবে, আর ওই যে বিদেশ থেকে যে রেমিটেন্স আসে না, ওই রেমিটেন্স গুলো সযত্নে ব্যাংকেই রাখা থাকবে, ওটা ভাঙিয়ে কিছু হবে না, ভাঙাতে পারবে না, ব্যাংক আপনাদের টাকা দিতে পারবে না যদি এফএটিএফ যদি ফেলে দেয়। এবং যেরকম সংকেত পাচ্ছি, এফএটিএফ এ ফেলবেই, ট্রাম্প এফএটিএফ এ ফেলবেই। আর এফএটিএফ এ ফেললে পরে এই সরকার তো চার পায়ে দাঁড়িয়ে আছে, চারটে খুঁটার ওপরে দাঁড়িয়ে আছে। তারপর গতকালকে যখন আমি দিল্লিতে, সেই সময় দেখলাম যে, মানে শুনছি আমি লাইভ মোবাইলে, শেখ হাসিনার বক্তব্য, অডিও বক্তব্য প্রচারিত হচ্ছে। যারা উপস্থিত ছিলেন তারা নানানভাবে জানার চেষ্টা করেছিলেন তিনি কবে নাগাদ দেশে ফিরবেন। ডিসেম্বর তো বলেছেন, তার মধ্যে কবে নাগাদ ফিরবেন। উনি খুব সুচতুর ভাবে জিনিসটাকে এড়িয়ে গিয়েছেন। উনি বলেছেন, যথা সময়ে আমি জানিয়ে দেব, দেশের মানুষ আমার জন্য অপেক্ষা করছে, এত অরাজকতা, আমার ওপরে যাই নেমে আসুন না কেন, আমি দেশে ফিরবো এবং সবাইকে আমি সময় মতো জানিয়ে দেবো। অর্থাৎ আমি যা বলেছিলাম যে যাওয়ার আগে তিনি 7 দিন বা 10 দিন আগে তিনি জানিয়ে দেবেন। আর ভারতে যাতে এটা না করতে পারে, তার জন্য বিএনপি সরকারের কি ছুটোছুটি, ও মানে হাতে পায়ে ধরার মতো অবস্থা। কারণ একদিন তো সব এআইটিআই বলে চালানো হচ্ছিল, এখন তো বিদেশি যারা সাংবাদিক তারা তো সরাসরি প্রশ্ন করছেন এবং তিনি তাৎক্ষণিকভাবে উত্তর দিচ্ছেন, কখনো জয় দিচ্ছেন, কখনো শেখ হাসিনা দিচ্ছেন। এখন তো আর এআই বলে চালানো যাবে না। নিজের দেশের মিডিয়াকে বলে দেওয়া হয়েছে যে তারা যেন এক বর্ণ এর প্রকাশ না করে। বাপু হে, থলে থেকে তো বেড়াল বেরিয়ে গেছে। সারা পৃথিবীর, মানে সিএনএন থেকে আপনার রয়টার্স পর্যন্ত সব ছিল। আরটিভি, রাশিয়ান টেলিভিশন, তাদেরও প্রতিনিধি ছিল। আপনারা এত সুনাম কুড়িয়েছেন, তার ব্যাখ্যা তুলে দিচ্ছেন, ওনায় কিভাবে তাড়ানো হয়েছিল, কিভাবে ভুল বোঝানো হয়েছিল, এখন কি অবস্থা, উনি সব বলছিলেন। থোলা থেকে বেড়াল বেরিয়ে গেছে। এখন থলে থেকে বেড়াল যখন বেরিয়ে গেছে, তখন তো আর কিছু করার নেই। আমি আরো একটা কথা বলেছিলাম, মনে করে দেখুন, এই যারা আজকে এই উপদেষ্টা, তারপরে এই যে কচি সাংসদ যারা রয়েছে, তারা রাস্তায় মার খাবে এবং একে অপরের জামা কাপড় টেনে ছিঁড়বে। মনে করে দেখুন, আজকে দেখুন সেই অবস্থায় পৌঁছেছে। সংগতি ভঙ্গতি সব মায়ের ভোগে হয়ে গেছে। যত সংগতি ছিল না, বিএনপি, জামাত, এনসিপি, যত সংগতি ছিল, তারপর জামাতের যে এটা রয়েছে, ছাত্র শিবির রয়েছে, এখন বিএনপি পেঁচাচ্ছে এনসিপি কে হবিগঞ্জে, আর এদিকে ছাত্র শিবিরের সঙ্গে
ছাত্র দলের পেঁদাপেদি হচ্ছে এই গ্রাম থেকে একেবারে ঢাকা শহর পর্যন্ত। তারও দেখতে হবে আপনাদের। তাই বলছি, লাল স্বাধীনতা কেমন উপভোগ করছেন? স্বাধীনতা এখনো উপভোগ হয়নি। আমি বলেছিলাম না, দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে, 1 মাস আগে বলেছিলাম। কারণ ভারত আর কিছু দেবে না। মোটামুটি আমি যেটুকু শুনেছি, ভারত আর কাঁচা লঙ্কার ডাঁটা পর্যন্ত দেবে না। তেল টেল তো দূরের কথা, ধীরে ধীরে পরিবহন ব্যবস্থা ভেঙে পড়বে, লোকে অফিস যেতে পারবে না, রান্নায় চুলো জ্বলবে না, মানে গ্যাস থাকবে না, চূড়ান্ত বিদ্যুৎ সংকট, তার মধ্যে রাশিয়া হুঙ্কার দিয়েছে আমি রূপপুর পরমাণু কেন্দ্র বন্ধ করে দেবো। সব মিলিয়ে যা কীর্তি হবে বাংলাদেশটা, তারপরে যদি এফএটিএফ এর ঘাড়ে পড়ে, তাহলে আপনার 16 গলা পূর্ণ হবে। এর মধ্যে আজকে আবার একটা খবর পেলাম, দুর্দান্ত খবর। মানে বাংলাদেশে যে এত চোর ছিল আমি জানতাম না। এই যে আপনাদের তথ্য উপদেষ্টা ছিল ওই আপনাদের ফারুকির, সেটা কি 300টা ফলস কবর করেছিল। প্রতি কবরে নাকি সে 7.5 লক্ষ টাকা করে বিল করেছিল। এই করে নাকি সে 21 কোটি টাকা কামিয়েছে। তাহলে একটা কবরের পেছনে যদি 7.5 লক্ষ টাকা খরচ হয়, তাহলে আমি ভাবছি যে তাজমহলে আমাদের নিচে যে কবরটা রয়েছে মমতাজের, সেখানেও রত্ন লাগানো ভাগানো বোধ হয় এর থেকে কম দামে হয়েছিল। রত্নখচিত কবর। তা আমাদের ফারুকি যেটা করেছে সেটা হচ্ছে রত্নখচিত কবর ঘুরে দেখিয়ে 21 কোটি টাকা পকেটে ভরে, তারপরে তো আরো আছে, এটা একটা ধরা পড়েছে। এটা বুড়ি বুড়ি বেরোবে। শুধু সরকারটা উল্টাতে দিন। ভারতবর্ষ আরো কিছু পাঠাবে না এই কারণে, কারণ আরো অস্থির হোক। আমি বলেছি যে আরো অস্থির করার জন্য মালপত্র যে টাকা দিলেও যাতে না পায়, অন্যত থেকে কিনে আলু। দেখি কত ধানে কত চাল হয়। এই যে আপনারা মাঝে মাঝে বলে ফেলেন না যে ভারতে লোক যাচ্ছে না, ঘটনা শুনবেন। 2653 জনের পাসপোর্টে স্ট্যাম্প পড়ে গেছে, এন্ট্রি নট গ্রান্টেড ইন ইন্ডিয়া, স্ট্যাম্প পড়ে গেছে। কারণ আমি বলেছিলাম না, এই সব মুড়োগুলো তুলে রাখা আছে। এই মুড়োগুলো যখনই যাচ্ছে ইমিগ্রেশন, তখনই দেখছে, চেক করছে, চেক করে ওই ছাপটি মেরে দিচ্ছে। এখন ভয়ে আর কেউ মানে ইমিগ্রেশনের দিকে আসছে না। যারা বয়স্ক মানুষ টানুষ আছে তারা কিন্তু পেরিয়ে যাচ্ছেন, যারা ওই দলের মধ্যে নেই। বিশেষ করে ছাত্র, যুব এবং মধ্যবয়স্ক ভীমরতি ধরা পুরুষ যেগুলো নেমেছিল, সেগুলো কিন্তু ভারতবর্ষে ঢোকা বন্ধ। মাফ করবেন, ঠান্ডা লেগে গেছে। তো এখন তো তারা সদুত্তর দিতে হবে। কলকাতার ব্যবসায়ীরা নাকি হাহাকার করছে। গত 2 বছর তো ডাকেই ছিল কলকাতার ব্যবসায়ীরা, আপনারা আসেননি ধনরত্ন নিয়ে। তা আমাদের কলকাতার আমাদের তো সংসার চলছিল না, এখনো আবার নাকি এই সমস্ত গল্প টল্প ছাড়া হচ্ছে। এই যে হাস্যকর মিডিয়া, এই মিডিয়াকে কে বিশ্বাস করবে? আমি বলি না, 2 পয়সার দাম দেয় না কেউ।
বাংলাদেশের মিডিয়ার, তার উপর আবার ব্যান করেছেন। শেখ হাসিনার খবর ছাপানো যাবে না। তা শেখ হাসিনা কি কখনো বলেছিলেন যে অমুক টিভিকে, অমুক কাগজকে, যে না তারেকের খবর ছাপা যাবে না? তারেক তো কত অনলাইনে ইন্টারভিউ দিয়েছে, শেখ হাসিনা তো বারণ করেননি। তাহলে আপনাদের শেখ হাসিনাকে ভয় কেন এত? ভয় তো আপনারা এসে সব উপরে উঠে গেছে। যারা বোঝার তারা বুঝে নিন, সব উপরে উঠে গেছে। এখন একটা টোকা মারা, 4টে পায়া যে আছে সেখানে একটা পায়া টোকা মারো, হুড়মুড় করে তাসের ঘর ভেঙে পড়বে। তাসের ঘরের উপরে প্রাসাদ হয় না। প্রতারণার মাধ্যমে পাওয়া ক্ষমতা দীর্ঘদিন ধরে রাখা যায় না। এবার আর একটা খবর বলি, 22টা দেশ না 24টা দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি পাঠাচ্ছে। 2-4 দিন বাদেই আমি খবরটা দেব। চিঠি পাঠাচ্ছে সেই যে আপনাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হয়েছে না, ওইটা বাতিল করতে হবে, নালে কূটনৈতিক সমস্ত সম্পর্ক তারা ছেদ করবে বাংলাদেশের সঙ্গে। বাংলাদেশ কাকে নিয়ে থাকবে? একে অপরকে নিয়ে থাকবে, তাই তো? রংপুর সিলেটকে নিয়ে থাকবে, আর সিলেট একে নিয়ে থাকবে, রংপুরকে নিয়ে থাকবে। নিজেদের মধ্যে ঘুষোঘুষি মারামারি কর। তবে আপনারা যারা গতকালের ভিডিওটা দেখেননি, বোঝেননি, তারা কিন্তু ভিডিওটা দেখুন, বুঝুন। আপনাদের বিদেশ থেকে যে ছেলেরা মেয়েরা যারা চাকরি করছে বা পুরুষ মানুষ যারা গেছেন, তারা যে টাকাটা পাঠাবেন আপনাদের সংসার চালানোর জন্য, সেই টাকাটা কিন্তু কনভার্ট করে আপনাদের ব্যাংক আপনাদের দিতে পারবে না যদি এফএটিএফে ফেলে দেয়, এবং সেটা কিন্তু ফেলার সম্ভাবনা খুব শিগগিরই আছে, আমি আপনাদের আগাম বলে দিলাম। সুতরাং যার যা আছে এই বেলা তুলে দিন, যদি বা কিছুদিন আপনারা সরকার পড়ে যাওয়ার পর নতুন কিছু হওয়ার আগে অবধি চালিয়ে নিতে পারেন। আমার এই সদুপদেশটা মানুন, যার যা টাকা আছে ব্যাংক থেকে তুলতে শুরু করুন, তুলে ঘরে মজুত করুন। এরপরে একটা পয়সাও ব্যাংক থেকে পাবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।